সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থে জোখরেভ। আমাদের ঘরের শিশুটি অনেক সময় নাক ডাকার প্রবণতা কিংবা ঘুমের মধ্যে মুখ হা করে শ্বাস নেওয়ার প্রবণতা রয়েছে এবং অনেক সময় নাক বন্ধ থাকে কিংবা অনেক সময় সর্দি কাশি লেগে থাকে। এই যে সমস্যাগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব সাধারণ জটিলতা ভেবে উড়িয়ে দেই, কিন্তু কোন ক্ষেত্রে আপনার ঘরের সন্তানের এই সমস্ত জটিলতাগুলো আসলে বড় কোনো রোগের বহিঃপ্রকাশ, কখন সতর্ক হবেন? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাডিনয়েডাইটিস এই বিশেষ রোগটি নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ঢাকার গলা বিশেষজ্ঞ ও হেড টেক সার্জন, সরকারি কর্মচারী হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। চ্যানেল 9-এর দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকের যে বিষয় বাচ্চাদের অ্যাডিনোটনসিলাইটিস সেটির উপর বিস্তারিত আলোচনা করব। আপনাকে স্বাগত। অ্যাডিনোটনসিলাইটিস কিংবা অ্যাডিনয়েডাইটিস, আমরা তো এই যে দুটো টার্ম নিয়ে কথা বলছি, অনেকের কাছে একদমই অপরিচিত একটি শব্দ। শুরুতে জানতে চাই যে অ্যাডিনয়েড আমাদের শরীরে আসলে অ্যাডিনয়েডের ভূমিকা কি? অ্যাডিনয়েড বলতে আমরা কি বুঝি? অ্যাডিনয়েড বলতে আমরা বুঝি যে আমরা আসলে প্রথমে জানবো যে অ্যাডিনয়েড জিনিসটা কী। অ্যাডিনয়েড হচ্ছে যে আমাদের নাকের যে ছিদ্র রয়েছে, দুটো ছিদ্র যেখান থেকে শুরু এবং যেখানে শেষ, অর্থাৎ বাইরের দিকে নাকটা শুরু হলো ছিদ্র দুটো, যেখানে গিয়ে শেষ হলো সেখানে এক ধরনের মাংসপিণ্ড থাকে। এটি আসলে একটি লিম্ফয়েড অর্গান। এটি নর্মালি থাকে, আসলে বাচ্চাদের থাকে, বড়দের আস্তে আস্তে এটি শেষ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে। তো এটি আসলে একটি নর্মাল অঙ্গ। যখন এটি অপ্রত্যাশিতভাবে বড় হয় তখন আসলে এটি সমস্যা তৈরি করে এবং তখন আমরা সেটিকে এনলার্জ অ্যাডিনয়েড বলি। শরীরে অ্যাডিনয়েডটি হঠাৎ করে কী কারণে বেড়ে যায়, সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কিনা, এবং এই সমস্যাটিতে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? হ্যাঁ, এটা আসলে ঝুঁকিতে রয়েছে ডেফিনেটলি শিশুরা, যাদের বয়স কম, যাদের বয়স 2 থেকে 14 বছর বয়স, এই বয়সের বাচ্চারাই সাধারণত বেশিরভাগ অ্যাডিনয়েডে আক্রান্ত হয়। এটা কারণ হচ্ছে যে যেসব বাচ্চাদের, অর্থাৎ যে সকল বাচ্চা ঘন ঘন ঠান্ডা লাগে যাদের, আবার আমরা ভিন্নভাবে যদি বলি যে যাদের আসলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, প্রায়ই যাদের ঠান্ডা সর্দি কাশি হাঁচি লেগে থাকে, তারাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিনয়েডে আক্রান্ত হয়, অর্থাৎ তাদের অ্যাডিনয়েডটা বড় হয়ে যায়। আমি আবারও বলছি, অ্যাডিনয়েড একটা নর্মাল গ্রন্থি, কিন্তু এটি যখন রোগের কারণ হয়, যখন শুধু এটি মাত্র বড় হবে তখনই এটি রোগ হিসেবে প্রকাশ পাবে। এটি আমাদের শরীরকে সুরক্ষিত রাখে নাকি সব ক্ষেত্রে এটি আমাদের জন্য ক্ষতির কারণ যখন নর্মাল অ্যাডিনয়েড থাকে? না, এটি আমাদের শরীরকে সুরক্ষিত রাখে, কিন্তু এটা ক্ষতির কারণ হবে তখনই যখন এটি বড় হয়ে যাবে, যখন এটি সংক্রমণ বাসা বাঁধবে কিংবা সংক্রমণ ব্যাধি হয়ে যাবে। একটু জানতে চাই যে স্যার, আসলে এই যে অ্যাডিনয়েডটি বড় হয়েছে কিনা, মানে একটি শিশুর কোন লক্ষণ বা উপসর্গের মাধ্যমে তাদের অভিভাবকটা বুঝবেন? হ্যাঁ, আমরা সাধারণত ক্লিনিক্যালি দুটো বিষয় বাবা মাকে জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা রাতের বেলা হাঁ করে ঘুমায় কিনা, আর আরেকটা বিষয় হচ্ছে সে নাক ডাকে কিনা। যদি এই দুটো সিমটম কোনো বাচ্চার 2 থেকে 14 বছর বয়সের কোনো বাচ্চার থাকে, তাহলে আমরা বলতে পারি যে বাচ্চাটি অ্যাডিনয়েডে আক্রান্ত। মুখ হাঁ করে ডাকার যে প্রবণতা, সেটিকে কেবলমাত্র অ্যাডিনয়েডাইটিসের জন্য নাকি অন্য কোনো রোগের কারণে হতে পারে? না, সেটা অন্য কারণে হতে পারে। সেক্ষেত্রে যদি টনসিল বড় থাকে সেক্ষেত্রে হাঁ করে ঘুমাতে পারে, অথবা নাকে যদি মাংস বেড়ে যায় সেই কারণে হাঁ করে ঘুমাতে পারে, অথবা নাকে যদি পলিপ হয়, নাকে অন্য কোনো ধরনের টিউমার হয়, সেক্ষেত্রেও বাচ্চারা হাঁ করে ঘুমাতে পারে। শুধুমাত্র মুখে হাঁ করে ঘুমাবে, নাক ডাকবে, এই যে প্রবণতাগুলো, এটিকে কেবলমাত্র অ্যাডিনয়েডাইটিস নাকি অ্যাডিনয়েডাইটিসের আরও কোনো উপসর্গ না, রয়েছে? আসলে এটাকে আমরা অ্যাডিনয়েডাইটিস বলি না, আমরা অ্যাডিনয়েড বলি। মানে অ্যাডিনয়েড নিজেই একটি নর্মাল নাম, আবার রোগের নামও। অর্থাৎ যদি এটি বৃদ্ধি পায় আমরা এনলার্জ অ্যাডিনয়েড বলি, আর নর্মালি আমরা এটিকে অ্যাডিনয়েড বলি। এটার সাথে আইটিস বা ইনফ্লামেশনের যে আইটিস ব্যবহার করা হয়, এক্ষেত্রে এই টার্মটি আমরা ব্যবহার করি না। আচ্ছা, একটু জানতে চাই যে অ্যাডিনয়েডটি বড় হয়ে গেলে আসলে উপসর্গগুলো কি? সর্দি কাশি, ঠান্ডা, গলা ব্যথা, গলা ফুলে যাওয়া, এই উপসর্গগুলোকে উপস্থিত থাকতে পারে কিনা? এগুলো সাধারণত থাকে, এগুলোর সাথে বেসিক্যালি ওই জিনিসগুলো আগে, যেমন ঠান্ডা সর্দি কাশি যাদের সবসময় লেগেই থাকে। আর বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় শিশু ডাক্তারদের কাছে যান, তো মায়েরা সবসময় বলে আমার বাচ্চার ঠান্ডাটা সবসময় লেগে আছে। বেসিক্যালি ঠান্ডাটা কি? ঠান্ডাটা হচ্ছে সে নাক দিয়ে শ্বাস নিতে পারে না। বাবা মা ভাবেন যে আমার বাচ্চার বোধহয় সবসময় ঠান্ডা লেগে আছে, আসলে তার নাক দিয়ে পিছন দিয়ে বাতাসটি যায় না, সেই কারণে বাবা মা ভাবেন যে আমার বাচ্চার ঠান্ডাটা সবসময় লেগেই আছে।
অনেক ক্ষেত্রে এক্ষেত্রে অভিভাবকরা মিসগাইডেড হয়, যে অনেকের ক্ষেত্রে নেজাল পলিপ বলা হয়, অনেকের ক্ষেত্রে বলে নাকের মাংস বেড়ে গিয়েছে, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্মিনেট। এই যে মানে বিভিন্ন রোগকে মিসগাইড করা হয়, শুধুমাত্র অ্যাডিনয়েড বড় হয়ে গেছে, প্রপার ডায়াগনোসিস হয় না, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে। আরও বিভিন্ন অপচিকিৎসকের শরণাপন্ন হয়। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি কথা বলছিলাম, এই যে নাকের মাংস বেড়ে যাওয়া, হাইপারট্রফি আমরা বলি, নেজাল পলিপ বলি, অনেক ক্ষেত্রে অভিভাবকেরা আসলে ভুলভাবে এই রোগটিকে ডায়াগনোসিস করে, হয়তো বা অপচিকিৎসকের কাছে যায়, বিভিন্ন ঝাড়ফুঁক ওঝা কবিরাজের কাছে যায়। বিষয়গুলো আসলে কতটুকু ক্ষতির কারণ, আপনি কীভাবে দেখছেন? এটি আসলে আমি সবসময় যেটি বলি সেটি হচ্ছে যে নাকে বাচ্চাদের পলিপ খুব কম হয়। সেখানে নর্মালি 3টি মাংসপিণ্ড থাকে আমাদের প্রতিটি নাকের ছিদ্রে, এগুলোকে টার্বিনেট বলে। সবচেয়ে যে নিচের টার্বিনেটটি, সেটিকে আসলে আমরা দেখতে পাই। যেসব বাচ্চারা ঘন ঘন এই ধরনের ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, তাদের নিচের টার্বিনেটটি বড় হয়ে যায়, সেটিকে আমরা হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট বলি। প্রায়ই এরা কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে হচ্ছে যে কবিরাজের কাছে এক ধরনের লিকুইড থাকে, সেটি আসলে এক ধরনের অ্যাসিড। তো তারা বলে যে এটি আসলে পলিপ হয়েছে। বেসিক্যালি এটি পলিপ নয়। আমি আবারও বলছি বাবা মাদের সতর্ক করার জন্য যে এই কাজটি আপনারা কখনোই করবেন না। এতে হচ্ছে তারা যে অ্যাসিডটি দিয়ে নাকটি পুরায়, এই নাকের এই মাংসটি যেমন এই অ্যাসিডের প্রতি সংবেদনশীল, তেমনি নাকের যে ভিতরে যে চামড়াগুলো আছে সেগুলো খুব সংবেদনশীল, এবং এগুলো খুব দ্রুতই পুড়ে যায়। পুড়ে গিয়ে নাকের ভিতরে ঘা হতে পারে, নাকের যে ছিদ্র থাকে সেই ছিদ্রটি পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে, যেটিকে আমরা নেজাল সাইনেকিয়া বলি। এছাড়া ইভেন এমনও হয় যে নাকের ভিতর যে একটা পার্টিশন থাকে, সেই পার্টিশনটি ছিদ্র হয়ে যায়, সেটি সেপ্টাল পারফোরেশন বলে। এ সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে নাকটি বসে যেতে পারে, অর্থাৎ যেহেতু এটি অ্যাসিড ওই নাকের ভিতর যে তরুণ আস্থি থাকে, যে হাড়টি থাকে, হাড়টিকে যদি ধ্বংস করে ফেলে কিংবা ক্ষতিগ্রস্ত করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের নাক দেবে যেতে পারে। এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। একটু জানবো যে যখন ডায়াগনোসিস করার প্রয়োজন, আসলে কোন চিকিৎসকের কাছে যাবে প্রথমত, অনেকেই বুঝে ওঠে না, এবং পরবর্তীতে আপনারা আসলে সুনির্দিষ্টকরণ কী করে করেন? আচ্ছা, আমরা যেটা ডায়াগনোসিস করার জন্য আমরা অ্যাডিনয়েড যদি ডায়াগনোসিস করতে চাই, আমি আগেই বলেছি যে বেশিরভাগ বাচ্চারা বা বাবা মা তাদেরকে শিশু ডাক্তার কাছে নিয়ে যান। তো তারা বারবার ঠান্ডার চিকিৎসা করতে থাকেন। আর যদি কখনও নাক কান গলা ডাক্তারের কাছে আসেন, তাহলে আমরা একটা পরীক্ষা করাই, খুব সহজ একটি পরীক্ষা, সেটি হচ্ছে এক্স রে। অর্থাৎ একটা সাইড থেকে একটা এক্স রে করি আমরা, এক্স রে ন্যাজোফেরিংস ল্যাটারাল ভিউ আমরা বলি। এই এক্স রেটি করলেই আমরা মোটামুটি শতভাগ শিওর যে বাচ্চার আসলে অ্যাডিনয়েডের সমস্যা আছে কি নেই। যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় যে অ্যাডিনয়েডের সমস্যা, অ্যাডিনয়েড বড় হয়ে গেছে, মানে এটা কি একটা এক্সরের মাধ্যমে বোঝা যায় যে এটা অ্যাডিনয়েড নাকি টনসিল? মানে পার্থক্য করার উপায়গুলো কি কি আসলে? হ্যাঁ, যেমন টনসিল হচ্ছে আসলে আমরা বাচ্চাটি হা করলে আমরা বুঝতে পারি যে টনসিল, এটার জন্য কোনো পরীক্ষা লাগে না। আমরা শুধুমাত্র বাচ্চা হা করিয়ে জিহ্বার পিছনে যদি দেখতে পাই যে জিহ্বার পিছনে দুটো বড় মাংসপিণ্ড আছে, সেটি আসলে টনসিল। তো সাধারণত এরকম হয় যে টনসিল এবং অ্যাডিনয়েড দুটো একসাথেই থাকে। তো এক্স রে করলে আমরা, এক্স রে একটা ফাইন্ডিংস আছে, এক্স রেতে আমরা কিছু জিনিস অবশ্যই আমরা সেখানে দেখতে পাই যে অ্যাডিনয়েডটা কত বড়, সেটা কিন্তু আমরা দেখতে পাই। বেসিক্যালি অ্যাডিনয়েডের এক্স রেটা এই জন্য করানো হয় যে তার বাতাস যাওয়ার যে জায়গাটা নাকের পেছন দিয়ে আমরা যে শ্বাসটা নেই, যে অক্সিজেনটা নেই, সেই জায়গাটা ঠিক আছে কিনা, এবং সেই জায়গাটা কতটুকু ব্লক করেছে, এবং এই এক্স রে দ্বারা নিরূপণ করা যায় যে পরবর্তী চিকিৎসাটা কী হবে। যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল, আসলে অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়ার কনফার্মেটরি ট্রিটমেন্টটা কি, মানে কোন ট্রিটমেন্টের মাধ্যমে এই বিষয়টিকে আসলে নিরূপণ করা সম্ভব? আমরা অ্যাডিনয়েড যখন আমাদের ডায়াগনোসিস হলো, যে এইটা যে এক্স রে দেখে আমরা এটাকে গ্রেড নির্ণয় করি যে কোন গ্রেডের মধ্যে আছে। তো যেমন যদি 25% বৃদ্ধি হয়, সেটাকে আমরা বলি গ্রেড 1, তারপরে 50% হলো গ্রেড 2,
তারপর 75% গ্রেড 2, তো পুরো যদি বন্ধ করে দেয় তাহলে গ্রেড 4। যদি গ্রেড 4 থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা অপারেশন করি। গ্রেড 3 পর্যন্ত, 3-4 দুইটাতেই অনেক সময় অপারেশন, 3-তেও অনেক সময় করতে হয়, তবে 3 পর্যন্ত আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে থাকি। যখন আপনারা ওষুধের মাধ্যমে চিকিৎসা করেন, আসলে পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনের কোনো পরামর্শ থাকে কিনা এই বাচ্চাগুলোর? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে বাচ্চাদের তো লাইফস্টাইল ওইভাবে মডিফিকেশন করা যায় না, যে তারা যেসব এতটুকু করা যায়, তারা যেসব ঠান্ডা খাবার খায় কিংবা যেই জায়গায় ডাস্ট ধুলাবালি সেই সব জায়গাগুলো অ্যাভয়েড করবে, এবং বাবা মারও চেষ্টা করতে হবে তারাও যেন, তাদের যেন ঠান্ডা না লাগে, মানে আচ্ছা। তারা নিজেরাও যেন এই বাচ্চার মানে জীবাণু সংক্রমণের কারণ না হয়। একটু জানবো যে কোন ক্ষেত্রে আপনি অপারেশন করার পরামর্শ দিয়ে থাকেন, এবং অপারেশনের কথাটি মাথায় এলে আমাদের দেশে সাধারণত অভিভাবকরা খানিকটা শঙ্কিত হয়ে যায় এবং তারা চিন্তা করে যে এই যে 5 বছরের বাচ্চা, 2 বছর 3 বছরের শিশুগুলো, এদের যদি অপারেশন করা হয় হয়তো বা বড় কোনো জটিলতা হয়ে যাবে, বা অপারেশনে সফলতার হার কীরকম, এগুলো নিয়ে প্রশ্ন আসে, একটু আপনার মুখে জানবো। আমি এখানে আরেকটু ক্লিয়ার করতে চাই যে অ্যাডিনয়েডটা সাধারণত দেখা যাচ্ছে যে 2 থেকে 14 বছর আমি বলেছি, তো এটা একটা পিক সময় আছে, সেটা হচ্ছে যে 7 বছর বয়সে এটি সর্বোচ্চ পর্যায়ে যায়। তো এর মধ্যে অপারেশন করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। অপারেশন আমরা কাকে করব? আমরা গ্রেড 3 অথবা গ্রেড 4, গ্রেড 4 হলে অবশ্যই অপারেশন করব, আর গ্রেড 3 আমরা একটু অপেক্ষা করতে পারি, যদি সেটি রিগ্রেস না হয় তাহলে সেক্ষেত্রে অপারেশন করব। আর অপারেশনের ব্যাপারে আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র কিন্তু অ্যাডিনয়েডের অপারেশন করব না, আমরা একই সাথে টনসিলের অপারেশন করব। দুটো অপারেশন একসাথেই হয়, এবং এই অপারেশনে ভালো সার্জন এবং ভালো দক্ষ অ্যানেস্থেটিস্ট যিনি অজ্ঞান করবেন, দুইজনের টিমটা খুব ভালো হলে তেমন কোনো অসুবিধা হয় না। ইভেন দেখা গেছে যে সফলতার হার এখানে শতভাগই। শুধুমাত্র ইভেন অপারেশনের পরেও বড় রুগীদের থেকে বাচ্চাদের মানে অপারেশন হিলিং রেট খুব ভালো, খুব দ্রুত তারা সুস্থ হয়ে যায়। এই জন্য যেসব বাবা মা ভয় পান যে আমার বাচ্চা তো ছোটো বাচ্চা, অপারেশন করব কি না, কিন্তু আপনার বাচ্চা যদি রাতের বেলা শ্বাস না নিতে পারে, হাঁ করে ঘুমায়, নাক ডাকে, এবং কোনো কোনো বাচ্চার এরকম হচ্ছে বুক অনেক জোরে ওঠানামা করে, এমন অনেক বাচ্চা থাকে যাদের দম বন্ধ হয়ে যেতে চায়। তো এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেটিকে অপারেশন করে ফেলতে হবে। নিশ্চয়ই। যদি অপারেশন না করা হয়, অনেকেই সময় ক্ষেপণ করতে থাকে, চিকিৎসক বদলায় কিংবা বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতিতে সুস্থ করবার চেষ্টা করে থাকে, তাদের ক্ষেত্রে জটিলতার মাত্রা কতখানি হতে পারে এবং কী কী জটিলতার মানে বহিঃপ্রকাশ হতে হ্যাঁ, পারে? যাদের ইন্ডিকেশন আছে যে অবশ্যই অপারেশন করতে হবে, তাদের যদি আমরা অপারেশন না করতে পারি তাহলে একটা সমস্যা হয়, সেটিকে আমরা বলি অ্যাডিনয়েড ফেসিস, অর্থাৎ বাচ্চার মুখমণ্ডলে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে। তো এই যে মুখে পরিবর্তনগুলো আসলে বাবা মার কখন বুঝতে পারে, বোঝার কোনো উপায় রয়েছে কিনা স্যার বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনগুলো হয়, অনেক ক্ষেত্রে অভিভাবক বুঝে উঠতে পারেন না। আপনি বলছিলেন মুখের অঙ্গভঙ্গি কিংবা মুখের আকৃতিটা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে যেতে পারে, আরও বিস্তারিত জানবো এই বিষয়ে। আচ্ছা, যেটা হতে পারে যে যেহেতু নাক দিয়ে বাতাস যায় না, সেই জন্য আমাদের বেশ কিছু পরিবর্তন মুখের মধ্যে দেখা দেয়। সেটি হচ্ছে বাবা মা কীভাবে বুঝতে পারবেন। অনেক বাবা মা বলেন যে এটা 14 বছর বয়সে কমে যায় যেহেতু, তাহলে আমি অপারেশন কেন করব। এই সমস্ত জটিলতা এড়ানোর জন্যই আমাকে এই অপারেশনটা করতে হয়। আমি সর্বোচ্চ 7 বছর বয়স পর্যন্ত হয়তো দেখতে পারি। আমরা কিভাবে বুঝবো যে এর জটিলতা শুরু হয়ে গিয়েছে? আমরা দেখতে পাবো যে আমাদের সামনের চোয়ালের, উপরের চোয়ালে যে দুটো সামনের দাঁত রয়েছে, সেই দাঁত দুটো আমরা বলি কোদালের মতো দেখতে অনেকটা হয়ে যায়। নিচের যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটা ঝুলে পড়বে, অনেকটা দেখবেন যে হাবাগোবা বাচ্চা থাকে অনেক সময়, সেরকম ঝুলে পড়তে পারে। এছাড়া আমাদের এই গালের মধ্যে এরকম দুটো গর্তের মতো আছে, এগুলোকে নেজোলেবিয়াল ফারো বলে। এই ফারোগুলো তাদের লস হয়ে যাবে, তাদের মুখের আকৃতিটা গোল হয়ে যাবে, মানে অনেকটা চাঁদের মতো গোল হয়ে যাবে। নাকটা অনেকটা চোকা হয়ে যাবে, যেহেতু তার নাক ব্যবহার হচ্ছে না, সেজন্য তার যে উপরে যে হার্ড প্যালেট যেটাকে আমরা বলে, উপরে যে চোয়ালটি চোকা হয়ে যাবে।
এই ধরনের সিমটম দেখা দিলে আমরা বুঝতে পারবো যে এর জটিলতা শুরু হয়েছে। আরও একটা বিষয়, এই বাচ্চার আরও কিছু জটিলতা হতে পারে। সেটা হচ্ছে যে এই বাচ্চা ডাক দিলে সেরকম শুনবে না, অর্থাৎ তার কানে জটিলতা শুরু হয়ে যাবে। কারণ কি অ্যাডিনয়েড টিস্যুটা যেখানে হয় সেইখানে কান থেকে একটি পাইপ ওই মাংসটার মুখে থাকে। ওই পাইপের মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কানটি বন্ধ হয়ে যাবে। এই জন্য এই ধরনের বাচ্চাকে আমরা যখন ডাক দিব, দেখা যাচ্ছে যে অনেক সময় বাবা মা শুধুমাত্র এটা দেখেই বুঝে যে আমার বাচ্চাকে আমি ডাকতেছি, সে শুনতেছে না। তাছাড়া আরও একটা, যেমন ইন্টেলেকচুয়াল, তাকে পড়তে দিচ্ছে অথবা তাকে হাফিজি পড়তে দিচ্ছে কিংবা স্কুলে পড়তে দিয়েছে, কিন্তু বাচ্চাটি আসলে অন্য বাচ্চাদের মতো ওরকম মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। কারণ কি, তার যেহেতু নাক দিয়ে ভালোভাবে অক্সিজেন পৌঁছায় না, তার ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেনের যে বৃদ্ধি সেটা তার ভালো হচ্ছে না। এবং এই বয়সে ব্রেনটা ভালো ডেভেলপ হয়। যদি এই সময়ে অক্সিজেনের ক্রাইসিস থাকে তাহলে ওই বাচ্চাটি ইভেন পড়ালেখায় দুর্বল হয়ে যাবে। মানে এই যে এত এত জটিলতা, অনেক ক্ষেত্রে বাবা মারা এই বিষয়গুলো বোঝে না, হয়তোবা এভাবেই বাচ্চাটি বড় হচ্ছে বা মুখের আকৃতি হয়তোবা এরকমই সন্তানটির, এই কারণে সবাই ক্ষেপণ করে নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনাদের শরণাপন্ন হয়। একটু জানতে চাই যে কী কারণে এত ভয় বা ভীতি, আসলে অপারেশনের সফলতার রেট কীরকম? হ্যাঁ, ভয় আসলে অপারেশনেই। আমি বলেছি যে এটা যেহেতু 7 বছর বয়স পর্যন্ত বাড়ে, তারপর কমে বলতে হচ্ছে যে আসলে অ্যাডেনয়েড টিস্যুটা নিজে নিজে কমে না, কারণ বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে থাকে। ওই অ্যাডেনয়েড টিস্যুটি হয়তো আগের মতো আছে, কিন্তু যেহেতু সে বড় হচ্ছে, তার গলা সব কিছু তার বড় হচ্ছে, সেখানে একটা স্পেস তৈরি হচ্ছে। আগের মতো তার আর শ্বাসকষ্ট কিংবা রাতের বেলা নাক ডাকা, হা করে ঘুমানো, এই সিমটমগুলো কিন্তু চলে যায় অনেক সময়। কিন্তু তার যে অন্যান্য সিমটম, যে আমি বলেছি যে মুখের আকৃতির কিছু পরিবর্তন হয়, সেগুলো কিন্তু যায় না, ওগুলো থেকেই যায়। কিংবা তার যে পড়ালেখার যে বুদ্ধিবৃত্তি, এগুলো কিন্তু থেকেই যায়। আর এই ক্ষেত্রে অপারেশন আমরা করলে অপারেশনে কোনোই ভয় পাওয়ার কোনো কারণ নাই। অপারেশনের সাকসেস রেট 100%। কারণ আমরা যদি অন্য তার কোনো অসুবিধা না থাকে, তাহলে অপারেশন করলে এই বাচ্চাগুলো সম্পূর্ণরূপে 100% 100% সুস্থ হয়ে যায়। নিশ্চয়ই, এক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন, কিন্তু কখনো অপারেশন পর্যন্ত পৌঁছাতে হোক এই অবস্থা যেন কখনো না যেতে হয়, তাই আর্লি স্টেজে অবশ্যই শনাক্ত করে চিকিৎসা করাটা খুব বেশি জরুরি। একদম আলোচনার শেষ প্রান্তে, যে সমস্ত শিশুরা এই ধরনের জটিলতার মধ্যে রয়েছে, অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আমার পরামর্শ হচ্ছে যে বাবা মার প্রতি বিশেষ করে আপনারা ভয় পাবেন না। আপনাদের বাচ্চারা যদি অ্যাডিনয়েড আক্রান্ত হয় কিংবা অ্যাডিনয়েড টনসিলাইটিস থাকে, আপনারা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক যেভাবে পরামর্শ দেন, আপনারা যদি ভয় পান, দরকার হলে আরেকজন চিকিৎসকের অপিনিয়ন নেবেন। চাইলে অনেক সময় অনেকে ভাবেন যে আসলে আমার অপারেশন লাগবে কিনা, প্রয়োজনে আপনারা 2 জন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পরিশেষে আমি বাবা মাদেরকে বলবো, আপনার বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে যদি অপারেশন লাগে অবশ্যই অপারেশন করবেন, সেটা চিকিৎসক দেখে সেই সিদ্ধান্তটা নেবেন। ধন্যবাদ আপনাকে। একদম আলোচনার শেষ প্রান্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে নাপকো ফার্মাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আপনার শিশুর মেধার প্রপারভাবে বিকাশ ঘটাতে হলে কিংবা মুখের আকৃতি কিংবা চোয়ালে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো আপনি যদি একটুখানি লক্ষ্য করেন, অবশ্যই এই ডিজিজটা আর্লি ডায়াগনোসিস করা সম্ভব এবং যে কোনো রোগ আপনার শিশুর শরীরে বাসা বেঁধেছে কিনা সেটি পর্যাপ্তভাবে ডায়াগনোসিস করুন এবং সেই অনুযায়ী চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।